দর্শক, আমি জান্নাতুল নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার মুখোমুখি রয়েছেন বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তি। তিনি একাধারে একজন বিতার্কিক চিকিৎসক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশ্লেষক। দর্শক, আমার আজকের অতিথি ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? ভালো আছি, আল্লাহ যেমন রেখেছেন। জনাব আব্দুল নূর তুষার, আলোচনার শুরুটা আসলে করতে যাচ্ছিলাম আপনার রাজনৈতিক মতাদর্শ কিংবা আপনার আদর্শিক ভাবনাটা বুঝে। আমি দেখলাম যে আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার সাথে আপনি এক স্টেজে প্রোগ্রাম করেছেন। আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদের সাথে আপনার ছবি আছে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনি গিয়েছেন। আবার আমি কিছুদিন আগে দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেবের সাথে আপনি ছবি দিচ্ছেন। একটু টকশোতে দেখলাম যে তারেক রহমান কেন দেশে আসছেন না তার পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন এবং বিএনপির অনেক কর্মী নেতার চেয়ে বেশ ভালোই যুক্তি দিচ্ছেন। তো কেউ কেউ আপনাকে আওয়ামী লীগের দালাল বলে, কেউ কেউ আপনাকে বিএনপির দালাল বলে। আপনি আসলে ঠিক কোন রাজনৈতিক মতাদর্শ বা আদর্শের অনুসারী? আমাদের দেশে যেভাবে ভোট হয় তাতে আমার এলাকায় যিনি দাঁড়াবেন আমি তাকে ভোট দিই, আমি কিন্তু কোনো দলকে ভোট দিই না। সেই হিসেবে আমি খুঁজি একজন ভালো প্রার্থী। ভালো প্রার্থী পেলে আমি ভোট দিই, ভালো প্রার্থী না পেলে আমি ভোট দিই না। যখন থেকে আমি ভোট দিতে পারছি তখন থেকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে। 86 নির্বাচনের সময় আমার বয়স 18 হয়েছিল, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। আসলে আমি ভোট দিতে যাই নাই, কারণ ওই ভোটটা আমরা কেউ মেনে নিতে পারি নাই। কিন্তু এরপরে যখন আমি ভোট দিতে শুরু করেছি, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমি ছিলাম তখন ছাত্রনেতা ঢাকা মেডিকেল কলেজে। আমাদের মূল লক্ষ্য ছিল যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। ফলে আমি কিন্তু সবসময় সংসদীয় পদ্ধতির সরকারই দেখেছি। ফলে আমি একজন ভালো ব্যক্তিকে ভোট দিয়েছি, কখনো দলকে ভোট দিই নাই। এরপরের প্রশ্নটা আপনি যেটা করেছেন সেটা আরও অদ্ভুত। সেটি হচ্ছে যে আমি কথা বলেছি, এই কথাগুলি ঠিক না ভুল সেটা বিবেচনা করা হবে। কার পক্ষে গেলে এটা বিবেচনা করার তো দরকার নাই। ধরেন একজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদে খেলেছে, তারপরে বার্সেলোনায় খেলে, সে ভালো খেলে কি না এটা বিবেচনা আসতে হবে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুইজনই তাকে হায়ার করেছে, কিন্তু আমরা তখন খেলাটাই দেখি, তাই না? এখন একজন মানুষ কথা বলছেন, তিনি তার ব্যক্তিগত মতামত দিচ্ছেন, কোনো দলের মতামত দিচ্ছেন না। আমি যদি কোনো দলের সদস্য হয়ে এসে উপস্থিত হতাম তাহলে আপনি আমাকে বলতে পারতেন যে আমি আসলে কোন দলকে রিপ্রেজেন্ট করি। আমি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করি, কারণ আমি একজন সাধারণ মানুষ হিসেবে এসে হাজির হই। আমার যে পরিচয়গুলি আপনি দিলেন এগুলি কোনোটা ক্ষমতার পরিচয় না। আপনি এইখানে আমাকে সাবেক মন্ত্রী, সাবেক উপদেষ্টা, সাবেক অমুক দলের সদস্য, সাবেক তমুক এগুলো বলেন নাই। কিন্তু আমার এই পরিচয়গুলি সব এক ধরনের পার্মানেন্ট, আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। আমার ডাক্তারি থাকবে। আমি যে তর্ক শিখেছি এই তর্ক দিনে দিনে আমি আরও ভালো শিখবো বলে আমার ধারণা, যদি আমার মস্তিষ্ক এবং আমার বুদ্ধি আল্লাহ তাআলা এরকম জায়গায় রাখেন। এবং এরপর আপনি বলেছেন বিশ্লেষক, যত বয়স বাড়ে জ্ঞান বুদ্ধি যদি বাড়ে তাহলে বিশ্লেষণী ক্ষমতা বাড়বে, তাই না? এবং গণমাধ্যমের সঙ্গে আমার যে সম্পর্ক এটা অনেক ছোটোবেলা থেকে। এইখানে কি ক্ষমতার কোনো আশ্রয় প্রশ্রয়ের দরকার হয়েছে? আমার হয় নাই। আমাকে আমার যোগ্যতা প্রমাণ করে এখানে থাকতে হয়েছে এবং এই কাজগুলো আমার যোগ্যতা দিয়ে করতে হয়েছে। এখন আপনি কয়েকটি নাম বলেছেন, আমি কখনো উপস্থাপনা করলে আমি ফ্রি করি নাই। একজন ভালো উপস্থাপকের কাছে মানুষ আসে, যেমন একজন ভালো চিকিৎসকের কাছে যায়, একজন ভালো উকিলের কাছে যায়। আমি একটা নাম বলি, শিশির মনির। ইদানিং তো বহু অপরাধী উদ্ধার পেয়েছেন, ওনার ফার্ম তাকে হেল্প করেছে, উনি হেল্প করেছেন, এরকম আসে না অভিযোগ? তো এটা হলে কি উনি অপরাধী হয়ে যান? এটা তার পেশা। বাংলাদেশের যত ক্রিমিনাল লয়ার আছেন ক্রিমিনালদের পক্ষে দাঁড়ান না, তাতে কি তারা ক্রিমিনাল? এটা তাদের পেশা, কেউ তাকে হায়ার করেছে। একটা জিনিস আমি আপনাকে বলি, আমি সাক্ষাৎকার নিয়েছি, সেজন্য আমাকে যারা আমার কাছে সাক্ষাৎকার দিয়েছেন তারা অথবা টেলিভিশন চ্যানেল পে করেছে, কিন্তু আমার ব্যক্তিগত কথা আমি কারো কাছে কখনো বিক্রি করিনি। আমার মতামত আমার নিজের, এবং এই মতামত কেউ শিখিয়ে দেয়নি আমাকে কখনো। আমি কারো প্রশিক্ষণ নিয়ে এখানে এসে হাজির হই না। আমি সারা জীবন মানুষকে কথা বলা শেখানোর চেষ্টা করেছি, আমি নিজে প্রশিক্ষক। এখন বলেন আমাকে কেন এরকম করে? এর কারণ হচ্ছে আমার যুক্তির উত্তর তারা কখনো দেয় না। তারা আমাকে নানানভাবে ট্যাগ করতে চায়। এখন আপনি কারো কারো নাম বললেন না, সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছাত্র জীবনে, এরকম বহু মানুষের সাথে আমার সম্পর্ক ছাত্র জীবনে। আপনি যাদের সঙ্গে আমাদের ছবি দেখবেন বেশিরভাগই আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ছবি উঠেছে। আমি একটা চিত্র প্রদর্শনীতে গিয়েছিলাম, আমার এক ছোট ভাই ছবি তোলেন অতি চমৎকার। সেখানে গিয়ে দেখি যে সেটার উদ্বোধক, সেটা সহ উদ্বোধক তারা মন্ত্রী। কেউ সরকারে থাকলে তো মন্ত্রীই যাবে সেখানে, এবং সেই মন্ত্রীদের একজনকে আমি বিতর্ক শিখিয়েছি যখন সে স্কুলে। আরেকজন কথা বলছেন, নফেল? হ্যাঁ,
এবং আরেকজন, এবং সে সেটা সেখানে বলেছে, আরেকজন উনি বিতর্ক করতেন ঢাকা মেডিকেল কলেজের, উনি ফাইনাল ইয়ারে চলে গেছেন যখন, আমি তখন ফার্স্ট ইয়ারে, আমি ওই জায়গাটাতে ঢাকা মেডিকেল কলেজে বিতর্ক করতে শুরু করেছি। ডাক্তার দীপু মনি। হ্যাঁ, তো ওইখানে গেলে আমি কি তাদের সঙ্গে রাজনৈতিক পরিচয় জীবনে কোনোদিন মিশেছি? যদি মিশতাম তাইলে ওনাদের পলিটিক্যাল পিএস হওয়ার চেষ্টা করতাম, যে এইবার হয়েছে না উপদেষ্টাদের পিএসরা দুর্নীতি করেছে, ওইখানে আমার ওরকম নাম থাকতো। আমাকে একটু খুঁজে বের করুক কোথাও, আমি কোনো সরকারি পদে ছিলাম কিনা। আমি বিসিএস দিয়ে চাকরি পেয়েছি, সেই চাকরি ছেড়ে দিয়েছি। আমি 2বার বিসিএস এ অংশ নিয়েছি। আমি জীবনে কোনোদিন কোনো ইন্টারভিউতে ফেল করিনি, একটাতে ফেল করেছিলাম, সেখানে মুস্তফা জালাল মহিউদ্দিন আমার নাম কেটে দিয়েছিলেন, কারণ কথা শুনতাম না। এবং আমার ট্রান্সফার পোস্টিং এর 12টা বাজিয়েছিলেন আরেক দলের বিএনপির নেতা, নাম বলবো, এজেডএম জাহিদ হোসেন। যিনি এখন হ্যাঁ, বিএনপি চেয়ারপারসনের। আচ্ছা তুষার ভাই, আপনি যে বলছেন ছাত্র রাজনীতি, উনি আমার শিক্ষক। আচ্ছা, কিন্তু তারা রাজনৈতিক পরিচয় আমাকে বিবেচনা করেছেন, কেউ তাদের নিজের লোক ভাবেন নাই। কিন্তু আমি দুইজনকে বড় ভাই ভেবেছি, দুইজনকে আমি ভেবেছি যে একজন আমার শিক্ষক, আরেকজন আমার মেডিকেল কলেজের বড় ভাই, কারণ আমার কাছে রাজনৈতিক পরিচয় জীবনও গুরুত্বপূর্ণ হয় নাই। আমি এখন নাম বলবো আপনাকে, কয়েকটা নাম বলি। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের মহাসচিব, যে পোস্টে আমি ছিলাম বহু বছর, এই মহাসচিব ছিলেন ফাহাম। আমার ব্যক্তিগত জীবনের অনুষ্ঠানে যারা উপস্থিত থেকেছে, এদের মধ্যে সকল দলের নেতা নেত্রী উপস্থিত ছিল। আমি আপনাকে বলবো, আমি জানি না, আপনি খোঁজ নিলে দেখবেন যে আমি জামাতে ইসলামের নেতাদের ছেলে মেয়েদেরকেও বিতর্ক শিখিয়েছি, কারণ আমার কাছে যে শিখতে এসেছে শিখেছে। আমি শিক্ষক, আমি যেমন চিকিৎসক, আমার ওত আছে যে রোগী আসলে আমি কিন্তু রাজনৈতিক বিবেচনা করতে পারি না। আমি যখন বিতর্ক বক্তৃতা নিয়ে মানুষের কাছে গিয়েছি, আমি কখনো বিবেচনা করি নাই কার বাবা কি, কার চাচা কি, কে কি। তাহলে আমি যদি কোথাও আমাকে কোনো কাজে প্রফেশনালি ডাকা হয়, আমি প্রফেশনালি কাজ করেছি। পরিষ্কার। আপনি যে বলছেন যে ছাত্র রাজনীতি করেছিলেন, কোন দলের ছাত্র রাজনীতি? সবাই জানে আমি ছাত্রলীগ করতাম, কারণ তখন এই অবস্থা ছিল না। তখন এই যে এইরকম ভাবে অবস্থা ছিল না। কিন্তু আমি ছাত্রলীগের সাথে সম্পর্ক ত্যাগ করেছি 92 সালে। আচ্ছা, আপনি ফেসবুকে অনেক বিষয় অনেক কিছু, 92 সালে সম্পর্ক ত্যাগের পেছনে একই কারণ ছিল, আমরা গণতন্ত্র আনার জন্য রাজনীতি করেছিলাম, দলবাজি করার জন্য তো করি নাই। যখন আমি দেখলাম যে দলবাজি হয়, মিথ্যা কথা বলতে বলে, বন্ধুর সাথে বন্ধুকে শত্রুতা করতে হয়, আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি খারাপ মানুষ হয়ে বাঁচতে চাই নাই। আপনি ফেসবুকে অনেক বিষয় অনেক কিছু লেখেন, সেগুলোকে কি আমি আপনার ব্যক্তিগত মতামত বলে ধরে নিতে পারি কিনা? অধিকাংশ আমার ব্যক্তিগত মতামত, কিছু আছে অনুভূতি, কিছু আছে আমি হয়তো মানুষকে জানাতে চাই। যেমন ধরেন কিছু কিছু দুর্নীতি বিষয় আমি খুবই সোচ্চার ছিলাম। ইভালি নিয়ে কে কথা বলেছে? আমি ছাড়া। আচ্ছা, ডেস্টিনি নিয়ে কে কথা বলেছে? আমি তাহলে সেখান থেকে যদি কিছু অংশ কোট করে আপনাকে করতে পারেন, আপনি অনেক গবেষণা করেছেন আমি দেখতে পাচ্ছি। গেল 16 নভেম্বর আপনার একটা ফেসবুক স্ট্যাটাস আমি খুব সংক্ষেপে সেখান থেকে কোট করছিলাম। আপনি লিখেছেন দ্য ফৈনির ফুট, মানে ইংরেজিতে লেখে, তারপর লিখেছেন গুলো মনে করে যে একজন লোকের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকলে তাদের রাজনৈতিক মতাদর্শ এক হতে হবে। তারা ভাবে পৃথিবীর সকল লোকজন তাদের মতো ডাস্টবিন ঘাটে আর ঘৃণা ছড়ায়। এরা মনে করে এদের মতো সকলে ক্ষমতার পায়ে ধরে ভিক্ষা করে, পাশে দাঁড়িয়ে সমান মর্যাদা, আর পায়ে ধরে তেল মাখা এক না। এই ফৈনির ফুট কারা? তারা যারা এরকম করে, মানুষের ভালো বিবেচনায় না নিয়ে সবসময় খারাপকে বিবেচনায় নেয়, যারা গঠনমূলক সমালোচনা করে না বরং ট্যাগিং করে, যারা এই ধরনের স্ট্যাটাস ধরেন দেখলে পরে ওই প্রথম লাইনটাতে নিজেকে মনে করে। এক দুজনের নাম বলবেন নাকি? না, বলবো না। এইগুলো যারা করে তারা তো করেই, ওরা জানে। এবং এই ল্যাঙ্গুয়েজটা আমি তাদের কাছ থেকে নিয়েছি, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা বোঝে না। আমি কিন্তু সাধারণত এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না। এটা মনে হয় 3য়-বার আমি করেছি, এবং আমি জানি আমি কতবার করেছি। আমি যদি কোথাও উত্তেজিত হয়, আমি জানি যে আমি ইচ্ছা করে উত্তেজিত হয়েছি। কারণ আমি এই কথার কাজটা জানি, আমি জানি যে কোন কথাটা কিভাবে বলতে হয়। অতএব আমি এই বাক্যটা ব্যবহার করেছি, কারণ তারা এই বাক্যগুলো আরো ভয়ঙ্করভাবে ব্যবহার করে। আমি শুধু সামান্য একটু বলেছি। আপনি দেখবেন এই সামান্য কথাটা তাদের অনেক গায়ে লাগে। কেন লাগে জানেন? কারণ আমি সবসময় এটা বলি না, আর তারা রোজ এগুলো বলে বলে এটাকে হালকা করে ফেলেছে। আপনার ফেসবুকের বায়োতে লেখা আছে আমি শুধু আমারই মতো। হ্যাঁ, আমার কোনো কাজ বা কথা যদি না বুঝেন তবে ধৈর্য ধরেন, যেদিন বোঝার ক্ষমতা হবে বুঝবেন। 5 ডিসেম্বর আপনি দেখলাম লিখলেন যে গর্ধবের সাথে তর্ক করি না, এতে গর্ধব বংশীয়দের বিরাট আনন্দ। ওরে গর্দুজ, তোরা তো আমার সমান ভাষা শিখতেই জীবন পার করে দিই। হ্যাঁ, সত্যি কথা। তা আপনাকে বোঝার ক্ষমতা বা আপনার ভাষা বোঝার ক্ষমতা মানুষ বা মনে করছেন কবে অর্জন করতে পারবেন? ইন্টারভিউ নিচ্ছেন, যাদের নাই তারা বসে বসে গবেষণা করে।
তারপরে অর্থ খুঁজে পায় না, তারপর বেহুদা তর্ক করে। কেউ যদি আমার সাথে তর্ক করবেই, সুন্দর ভাষায় আমার সাথে বসে তর্ক করুক, আমি পরাস্ত হই। পরাজয়ের বিরাট আনন্দ, জানেন। আমি যখন দেখি যে আমার কোনো ছোট ভাই ছোট বোন আমার চেয়ে ভালো বিতর্ক করছে, আমার চেয়ে সুন্দর কথা বলছে, আমাকে দেখতে ভালো, বড় গাড়ি কিনেছে, আমার খুবই আনন্দ হয়। কারণ আমি যেখানে ছিলাম সেখানে তো পৃথিবী দাঁড়িয়ে থাকবে না, আমি যেখানে শেষ করব সেইখান থেকে পৃথিবী সামনের দিকে যাবে। জীবন, সভ্যতা, ইতিহাস হচ্ছে রিলে রেসের মতো। যে চাকা আবিষ্কার করেছে সে জানতো না যে এই চাকা আকাশে উঠবে। কিন্তু তুষার ভাই, মানে আপনি যখন বলছেন যে আপনাকে মানুষ বুঝতে পারে না, এটা কি এক রকমের সুপিরিয়রিটি কমপ্লেক্সও হয়ে না যাচ্ছে না? না, আপনি এক সুন্দর প্রশ্ন করেছেন। এটা সুপিরিয়রিটি কমপ্লেক্স না। কেউ যদি আপনাকে বুঝতে না পারে তাহলে আপনি বলতে পারবেন যে তোমরা আমাকে বুঝতে পারো না, আমি তো অপেক্ষা করতে বলেছি। আমি বলেছি তো বুঝতে পারবে, দেরি হবে। কেন বুঝতে পারে না জানেন? আমি যে কথাগুলি বলি, হয়তো আমি এই বইটা আজকে পড়েছি, আপনি বইটা পড়েন নাই, আপনি 3 দিন পরে পড়বেন, 5 দিন পরে, তখন বুঝবেন। আর আমি যদি জনে জনে সেই বই নিয়ে বিলি করতে যাই, আমি তো ফতুর হয়ে যাব, তাই না? আমি বইটা পড়েছি। আমি না পড়ে না জেনে সাধারণত কোনো কথা বলি না। আপনি এই জন্য দেখবেন যে আমি ভুল কথা বলেছি এরকম মানে খুব রেয়ার। ভুল বললে আমি সাথে সাথে সরি বলি। আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে আপনি আমি আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, এটা মনে করিয়ে দেওয়া ভালো। আমি বলেছিলাম যে একটা ড্রোন উড়েছিল, আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা ক্লাসের খেলনা, যেটা সারা বাংলাদেশে না শুধু পৃথিবীতে যারা এভিয়েশন পড়ায়, এরোনটিক্স পড়ায়, ফিজিক্স পড়ায়, তারা তাদের ক্লাস ওয়ার্কের অংশ হিসেবে এগুলি বানায়। বিদেশে এগুলি হবি মানুষের। আমি নিজে এগুলি বানিয়েছি যখন আমি মেডিকেল কলেজে পড়ি। আমার বাসায় আমি এটা তৈরি করেছি। এখন না, কিন্তু কিভাবে করলাম জানেন? বিতর্ক করতে বিদেশে গিয়েছিলাম, গিয়ে দেখি যে এই জিনিস লোকে বানায়। আমি এটা কিনে এনে বাসায় নিজে নিজে বানিয়েছি ওই সময়। তাহলে ওই জিনিসটা যখন আমি উঠতে দেখেছি, আমি বলেছি এটা তো ড্রোন না, এটা খেলনা। আমার উপর ঝাঁপিয়ে পড়লো সবাই। কোথায়? বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন আনে কেন, এখন কেন বানায় না? কয় বছর হয়েছে জানেন? 11 বছর। এবং ফিজিক্সের একজন বিখ্যাত অধ্যাপক বলেছেন এই ড্রোন দিয়ে আবহাওয়া ওনারা দেখবেন। ড্রোন দিয়ে আবহাওয়া দেখে না কিন্তু। তো এগুলো যদি আমি বলি তখন ওনাদের গায়ে লাগে, কারণ আমি তো তাদের কাছে মূর্খ, আমি তার ফিজিক্সে ডিগ্রি করি নাই। কিন্তু আমার কথাটা ঠিক না ভুল দেখেন, আজকে 12 বছর হয়েছে। উনি টিভিতে সাক্ষাৎকার দিতে এসে আপনাদের মতো এরকম একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং আপনাদের টিভিতেও বলেছিলেন। কি বলেছিলেন জানেন? এই ড্রোন সিলেট থেকে উড়ে চিটাগাং যাবে, কুমিল্লা পর্যন্ত গেছে, ব্রাহ্মণবাড়িয়া গেছে। কারণ এই ড্রোনগুলো আধা ঘন্টা থেকে 40 মিনিটের বেশি ফ্লাই করতে পারে না। ডিজিআই যে ড্রোন বানায় সেইটা 15 মিনিট পর পর ব্যাটারি চেঞ্জ করতে হয়। লিথিয়াম ব্যাটারির উন্নতি হবে, তারপরে এটা বেশিক্ষণ ধরে চলবে। ড্রোনের পিছে পিছে আপনি যাবেন কিভাবে? এত দূর রিমোট, সেই কন্ট্রোলার আছে আপনার কাছে? আচ্ছা তুষার এখন যখন আমি না, এই ড্রোনে কেন জানেন? লোকে কিন্তু আমাকে যা গালি দেওয়ার দিয়ে দিয়েছে। নরডেম কলেজের এক ছেলে আমাকে একটা প্রাণীর উপরে বসালো, তার মাথার মধ্যে 4টা ড্রোন বসালো, তারপর তাকে উড়াচ্ছে। আমি ওর আইপি ট্রেস করে ওর বাসা পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম। অতএব এইভাবে আমাকে চিন্তা না করাই ভালো, ঠিক আছে? এবং আরেকজন আছে এখন বিভিন্ন টিম বানিয়ে আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু করে। পুরো আওয়ামী লীগ আমার উপর ঝাঁপিয়ে পড়ছিল, কারণ তাদের শিক্ষাগুরুকে আমি সমালোচনা করেছি। তাদের শিক্ষাগুরুকে আপনি জানেন তাকে ফাহাম নাম দিয়েছিল দ্রোণাচার্য। আসেন। তুষার ভাই, ধরেন আমি তো অনেক কিছু জানবো, কিন্তু উপস্থাপক হিসেবে তো আমি আর নাম নিতে পারি না, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করতে না, হবে। আমি বললাম না, লোকে বোঝে। ফাহাম নাম দিয়েছিল এটা দ্রোণাচার্য, আমার মনে আছে। আমরা একটু বাংলাদেশের রাজনীতিটা একটু বুঝে নেই। গেল 9 মে আমি দেখলাম আপনি লিখেছেন যে রাজনীতি হচ্ছে দাবা খেলার মতো। হ্যাঁ, কখন মন্ত্রী বিসর্জন আর কখন সৈন্যমন্ত্রী হবে এটা যে খেলে তার সিদ্ধান্ত। তো বাংলাদেশের এখন যে রাজনীতি, আমার সেই রাজনীতির পুরাটা ফেসবুক, আমার তো মোটামুটি দেখাই হয় বাংলাদেশে। আপনি সব ফেসবুক থেকে জিজ্ঞেস করছেন। আমার জীবনে ফেসবুকের বাইরেও জীবন আছে। অবশ্যই আমি সেখানে চলে আসবো। আচ্ছা, তো বাংলাদেশের রাজনীতির যে দাবা খেলা, সেই জন্য আমি শুরুতে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ফেসবুককে আপনার মতাদর্শ নাকি। যখন বললেন যে হ্যাঁ, না মতাদর্শ না, আমার মতামত। আদর্শ তখন আমি ভাবলাম আচ্ছা, তাহলে সেই আদর্শ আমি মতামত ওইখানে থেকে যাইতে বলি হবে। না। আদর্শ আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারি। তো বাংলাদেশের রাজনীতিতে এখন কার সৈন্য কোথায় অবস্থান করছে বা কার মন্ত্রী সামনে এগিয়ে গেল, কি মনে হয় আপনার? এইটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আপনি আমাকে করেছেন। এটা অ্যাবস্ট্রাক্ট একটা প্রশ্ন। আপনি যদি এইভাবে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমি বিশ্লেষক হিসেবে আসলে রাজনীতিবিদদেরকে বলার চেষ্টা করেছি যে রাজনীতিতে জয় পরাজয় কোনো বিরাট বিষয় নয়, খেলাটা সুন্দর হওয়া বিরাট বিষয়। আপনার মনে আছে কি না, ববি ফিশার দারুণ চ্যাম্পিয়ন ছিলেন, খেলা ছেড়ে দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার পরে, কিন্তু ববি ফিশারের আন্দোলনের কারণে দাবা খেলায় পয়সা এলো, এবং কার্পভ, ক্যাসপারভ, বিশ্বনাথন আনন্দ এরা বড়লোক হতে শুরু করলো। আপনি দেখবেন কিছুদিন আগে দাবা খেলার খেলোয়াড় জিন্স পরে খেলবে কেন, এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। একজন ভালো খেলোয়াড় যেভাবে দাবা খেলে, দাবার বোর্ডের মধ্যেই শত্রুতাটা থাকে,
ব্যক্তিগত জীবনে তারা শত্রু হয় না। ফলে দাবার থেকে এইটা শিক্ষা নেওয়ার বড় ব্যাপার আছে। আপনি রাজনৈতিক দলগুলো সেই শিক্ষা নিয়েছে? না, নেয় নাই। আপনি দেখেন দাবা তো শতরঞ্জ নামে এই উপমহাদেশে বহু আগে থেকে খেলা হয় এবং ইরানেও এটা খেলা হতো। পার্সিয়ান এম্পায়ার এই খেলা প্রচলিত ছিল, মুঘলরা এই খেলা খেলতেন। কেন খেলতেন জানেন? এই খেলার মধ্যে দিয়ে ধৈর্য আসে, এই খেলার মধ্যে দিয়ে চিন্তা করার ক্ষমতা আসে। এই খেলায় যে খেলে সে আরেকজনের চাল প্রেডিক্ট করে, 10টা 20টা 30টা চাল প্রেডিক্ট করে, ওইভাবে চাল দেয়। দাবা খেলায় প্রতিপক্ষকে সে ডেকে নিয়ে আসে, নিজের ঘোড়া, নিজের হাতি, নিজের মন্ত্রী বিসর্জন দেয়, তারপরে সৈন্যকে শেষ ঘর পর্যন্ত নিয়ে গিয়ে আবার মনের খুশি মতো যেটা সে বানাতে চায় সেটা বানাতে পারে, মন্ত্রী বানাতে পারে। আমরা যে ঘোড়া হাতি এটা বলি, এটা হচ্ছে আমাদের উপমহাদেশীয় দাবা। এইটাই যখন ইউরোপে গিয়েছে, এটা হয়ে গিয়েছে নৌকা হচ্ছে রুক, তাই না? হাতি হচ্ছে বিশপ আর ঘোড়া হচ্ছে নাইট। এই দাবার মধ্যে কালচার ঢোকে এবং এই দাবা যারা খেলেন তারা মেধাবী হয়ে থাকেন অনেক। তাহলে পলিটিক্স কিসের জায়গা? মেধার জায়গা, যুক্তির জায়গা, প্রেডিকশনের জায়গা, অ্যানালিসিসের জায়গা এবং হেরে গেলে সেই পরাজয় মেনে নেওয়ার জায়গা। এখন আপনি যখন মন্ত্রী হেরে যায়, মনে করেন আপনার দলের সবচেয়ে হেভিওয়েট নেতা হেরে গিয়েছেন, তাতে আপনার রাজনীতি শেষ? কিংবা আপনি হেরে গেছেন, তাতে আপনার দাবা খেলা শেষ? মোটেও না। খেলাটাকে ওই 64 ঘরের মধ্যে রেখে জীবনটাকে বুঝতে হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্য আমাদের যে আমাদের রাজনীতিবিদরা এইভাবে চিন্তা করতে পারেন না, সেই জন্য আমি এটা বলেছি। এখন যেখানেই আপনার মন্ত্রী থাকুক আর যেখানেই সৈন্য, আপনি চাইলে পরে যদি ভালো খেলোয়াড় হন, আপনি ওই দাবা খেলায় প্রভাব বিস্তার করতে পারবেন। অনেকে আছে ড্র করার জন্য খেলে, শুধু যে একটা ড্র দরকার, আমি ড্র করব, এবং সে যে তার প্রতিরক্ষা গড়ে তোলে, এইটাও কিন্তু একটা খেলা। বহু গ্র্যান্ড মাস্টারদের বিজয়ের চাইতে তার যে প্রতিরক্ষা, এইটা অনেক পপুলার। দাবা আপনি দেখবেন আমরা ক্যাসলিং করি। আমরা কেন ক্যাসলিং করি? এটা একটা ইংরেজি শব্দ, মানে দুর্গ গড়লাম আমি, সৈন্যের পিছনে রেখে দিলাম, মানে আমাকে রাজা পর্যন্ত আসতে গেলে সামনে একটা প্রতিরক্ষা আমি ফিক্স করলাম এবং নৌকার গার্ডের মধ্যে আমি রাজাকে রেখে দিলাম, অথবা একটা ঘোড়ার গার্ডের মধ্যে রেখে দিলাম। রাজনীতি তো এইভাবে করতে হবে। আনফর্চুনেটলি আমরা সেইভাবে তো রাজনীতি করছি না, এই জন্য স্ট্যাটাসটা পেয়েছি। এখন মনে করেন এই যে আমি আপনাকে ব্যাখ্যা করলাম, স্ট্যাটাস পড়ার পরে কি বাংলাদেশের সব লোক এটা বুঝবে না? দাবাই তো খেলে না, দাবা খেলে না কিন্তু। হ্যাঁ, আপনি স্কুলে গিয়ে খুঁজবেন দাবার বোর্ড কোথায়, পাবেন না। আমাদের সময় অবশ্য খেলা হতো অনেক। আপনাদের সময়, আমাদের সময় সেটা তো বহুত আগের সময়। এখন জেন জিরা কি খেলে? পাবজি খেলে, এখন অনলাইনে খেলে, শুটিং গেম খেলে, কিন্তু দাবা খেললে কি হতো বলেন তো? আচ্ছা তুষার ভাই, এই যে বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়েও তো দেশের মধ্যে একটা রাজনীতি হলো, বিএনপির একটা অবস্থান থাকলো, তারেক জিয়া আসবে কি আসবে না তা নিয়ে ঘোলাটা অবস্থা তৈরি হলো। বেগম জিয়াকে বিদেশ নেওয়া হবে কি হবে না তা নিয়েও বিএনপি বেশ কয়েকবার অবস্থান পরিবর্তন করলো। বিএনপির ওই রাজনৈতিক খেলাগুলোকে আপনি কিভাবে দেখেছেন? আমি আপনাকে বলি, ইউরোপে যখন একটা দলের প্রধানমন্ত্রী রিজাইন করে, দলের লোকরা কি পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, নতুন প্রধানমন্ত্রী ঠিক করে। ব্রিটেনে এই গত কয়েক বছরের মধ্যে কতজন প্রধানমন্ত্রী বদলালো? অনেকবার, তাই না? হঠাৎ ভারতীয়রা উত্তেজিত হয়ে উঠলো, ঋষি সুনাক ভারতীয়। এগুলো হচ্ছে অক্ষমের আনন্দ। কিন্তু ক্ষমতাবানদের দলে কি হয় জানেন? তারা এটা নিয়ে ভাবেই না কে আসবেন এবং কে আসবেন না, কারণ 300 জন সংসদ সদস্য প্রত্যেকে যোগ্য। যদি দলের নেতা নাও আসেন তাহলে একটা সিট কমবে, 2টা সিট। কিন্তু আমাদের এখানে আমরা কি করি জানেন? দলের নেতার ইমেজের উপরে সমস্ত অযোগ্যরা ভর করে বসে থাকি। আমরা ব্র্যান্ড বিক্রি করি। প্রবলেমটা কি হয় জানেন? ব্র্যান্ডের দাম কোথায় থাকে? ব্র্যান্ডের দাম থাকে হচ্ছে আপনি যদি একটা শপিং মলের মধ্যে ওই ব্র্যান্ডের শপ থেকে কেনেন। আমাদের ফুটপাতে লিভাইস বিক্রি হয় না? হয়তো। এখন কার কোমরে লিভাইস এবং কোথা থেকে কিনেছে এটা দিয়ে ব্র্যান্ডের দাম ঠিক হয়। ফলে আমাদের অযোগ্য লোকজন কি করে জানেন? ব্র্যান্ডটা লাগায় ঠিকই, মানে নিজের গায়ে, কিন্তু তারপরে তো যোগ্যতায় মেধায় সমান হতে পারে না। ফলে ওইটার উপর ভরসা করেই নিজের যা কিছু করতে থাকে। আমাদের দলগুলি নেতা নেত্রীর ইমেজ বিক্রি করে, যে জন্য প্রত্যেকের পোস্টারের মধ্যে পিছনে জীবিত মৃত সবার ছবি থাকে। আপনি পাবেন বিদেশের অন্য কোথাও গেলে। এত গণতন্ত্র, এত সংস্কার করেছে এই যে সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এর মার্কা ও ব্যবহার করতে পারবে না, ও ওর সাথে আসতে পারবে না, নিবন্ধনে এরকম হবে না হবে। শুধু যদি বলতো যে পেছনে নিজের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না, অর্ধেক প্রার্থী দাঁড়াতো না। তো এই যে আমি কথাটা বললাম, এটা সবার মনে হবে এত বড় অপমান, কিন্তু আমি আপনাদেরকে অপমান করি নাই। আমি শুধু এতটুকু বলতে চেয়েছি
যে দলকে যদি শক্তিশালী করতে চান তাহলে মেধাভিত্তিক সমাজ তৈরি করতে হবে। মেরিটোক্রেসি ছাড়া এই আজকের যুগে 4th, 5th, 6th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসবে। মুরস লর মতো, গর্ডন মুরের যে ল, যে চিপের ক্ষমতা প্রতি 2 বছর পর পর ডাবল হবে উনি বলেছিলেন, আমরা দেখেছি 6 মাসেও ডাবল হয়। তো এই যে অবস্থাটা হয়েছে, সেই সমাজে আমরা প্রবেশ করেছি, ফলে পৃথিবীর সমস্ত সমাজ অতি দ্রুত এগিয়ে যাবে মুরস লয়ের মতো, আর আমরা পড়ে থাকবো এই জায়গাতে। যদি মেধাভিত্তিক সমাজ তৈরি না করেন, কোনো রেভলিউশন তো দূরের কথা, মানে রিভার্স ইভলিউশন হবে, বিবর্তনের পেছনের দিকে আমরা হাঁটতে শুরু করব, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সমাজে। পরিষ্কার। আমরা গতকাল একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দেখলাম, মানে তফসিল হওয়ার পরে মানুষের মধ্যে অনেক আশঙ্কা ছিল, সেগুলো মনে হচ্ছিল যে কেটে যাচ্ছে, কারণ ভোটের একটা তারিখ পাওয়া গেল। এই সময় আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসন থেকে যিনি সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করবার জন্য গুলি করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। এরপর পুলিশ দাবি করছে এখনো পর্যন্ত যে দুজনকে শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনার কি মনে হয় পুরস্কারের লোভে পড়ে হামলাকারীকে কেউ যে ধরবে বা এই হামলাকারী ধরা পড়বে নাকি? এবং স্বরাষ্ট্র উপদেষ্টার গেল এই যে 1.5 বছরের মতন কার্যক্রম, তাকে আপনি 10-এ কত দেবেন? আমার নম্বরে কিছু আসা যায় না। তাকে তো 10-এ 10 দিয়েছেন যিনি, তিনি বাংলাদেশের অন্যতম জ্ঞানী এবং বুদ্ধিমান মেধাবী ব্যক্তি। আমাদের প্রধান উপদেষ্টা তাকে 10-এ 10 দিয়েছেন। আমি মনে করি যে আমাদের সবার উচিত তাকে জিজ্ঞেস করা, পরীক্ষার খাতা উনি দেখে যাকে 10-এ 10 দিলেন, তাকে কেন আপনাকে, মানে তাকে নিয়ে কেন আপনাকে প্রশ্ন করতে হয় আমার মতো একজন অর্বাচীনকে? নাগরিক হিসেবে আমি কত যেহেতু দেব? আপনিও তো এই আইন শৃঙ্খলা নাগরিক হিসেবে আমি নিজেকে নিরাপদ বোধ করি না। যিনি প্রশ্ন করলে পরে পেঁয়াজের দামে চলে যান, আমি তার হাতে নিজেকে নিরাপদ মনে করি না। যে নিরাপদ মনে করি না তার প্রমাণ হচ্ছে হাদির উপরে এই আক্রমণ। আমি কোনোভাবে বুঝতে পারি না যে মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ, মানুষের ক্রোধ কেন এই জায়গাতে যাবে? কি অপরাধ একজন ব্যক্তির? যদি সে কোনো অন্যায় করে থাকে সেটা সমালোচনা হবে, টকশোতে আমি তার সমালোচনা করেছি, সে আমার সমালোচনা করেছে, কিন্তু আমার তো কোনোদিন তার প্রতি বিদ্বেষ হয় নাই। মানুষ কেন বিশ্বাস করে না যে একজন মানুষের জীবনে পরিবর্তন আসে? কেন মানুষ বিশ্বাস করে না যে একজন মানুষ প্রতিনিয়ত ভালোর দিকে যেতে পারে? কি করে একজন মানুষের পাশে বসে থাকা লোক এবং এই সমাজকে আমি প্রশ্ন করেছিলাম যেটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এত বারবার। পলাশির যুদ্ধ, তার আগে ইসাখা, তার আগে কে না এই অঞ্চলের স্বাধীনতার জন্য একটুখানি স্বাধীনভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এত মানুষ প্রাণ দেওয়ার পরে আমরা নিজেদের পরে এত হিংসা আমাদের? এবং এই কোন বাংলাদেশ এইটা বলার জন্য আবার আমাকে ট্যাগড হইতে হয়? এটা কোন বাংলাদেশ? আমার শত্রু মেধাবী হবে, আমার শত্রু আমার চাইতেও গুণবান হবে। কিং রিচার্ডের শিবিরে সালাউদ্দিন গিয়েছিল রিচার্ডের কুষ্ঠ রোগের চিকিৎসা করতে। কুষ্ঠ একটা ছোঁয়াচে রোগ, পরের দিন যুদ্ধ করবে, সেই যুদ্ধ যাতে রিচার্ড ঠিক মতো করতে পারে সেই জন্য সালাউদ্দিন গিয়েছিল। এই জন্য গাজী, মানুষ মারলে গাজী না। রিচার্ডকে তার দলের লোকেরা ডাকতো, তার দেশের লোকেরা সিংহ হৃদয়, আর সালাউদ্দিনকে বলতো গাজী। যুদ্ধ কি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার জন্য? পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ন্যায়ের পক্ষে হয়েছে, যেটা সেটাই যুদ্ধ। অন্যায়ের পক্ষে অস্ত্র, সেটা যুদ্ধ না, সেটা হত্যা। এজন্য পাকিস্তানিরা হত্যা করেছে, আমরা যুদ্ধ করেছি। আমাদেরটা যুদ্ধ, ওদেরটা হত্যা। সিরাজউদ্দৌলাটা যুদ্ধ, ক্লাইভেরটা হত্যা। এবং সেইটা আজকে এইভাবে কেন তাকে নিরাপত্তা দিল না? কেন তার পাশে বসে থাকতে পারলো এরকম একটা খুনি? এ কে? অক্টোবর মাসে সে ডাকাতি করে ধরা পড়েছিল, এখন আমরা শুনতে পাচ্ছি। ছেড়ে দিল কে? কে তার জন্য জামিন নিয়েছিল?
কোর্টে গিয়ে? এই প্রশ্ন তো কেউ করছে না। এটা নিয়ে শুরু হয়েছে ট্যাগিংয়ের বাণিজ্য। এবং আমি তার সঙ্গে 3টা টকশোতে গিয়েছি, আমরা তর্ক করেছি, কিন্তু প্রত্যেকটা তর্কের পরে সে এবং আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছি, এটা সাক্ষী আছে। এবং আমি তার সঙ্গে দুষ্টামি করেছি, সে আমার সঙ্গে দুষ্টামি করেছে। হাঁটুর বয়স একটা শব্দ হয়েছিল না, সে আমাকে বলেছিল আপনি তো ভালো বিতার্কিক, আমি তো আপনার হাঁটুর বয়স, কি তর্ক করব। পরে যখন সে সত্যি তর্ক শুরু করেছে, আমি আবার বলেছি আমি বলবো না, তুমি তো আমার হাঁটুর বয়স। আমরা দুইজনকে, ইনফ্যাক্ট ও বলাতে আমি তাকে এটা বলেছি, তা না হলে আমি বাগধারাটা ব্যবহারই করতাম না। এইটা নিয়েও শুরু হলো, অথচ এটা একটা বাগধারা। এটা কাউকে কেউ অপমান করার জন্য বলে না। আপনি আপনার বাচ্চাকেও বলবেন যে কিরে তুই তো আমার হাঁটুর বয়স, আপনি আপনার ভাগনাকে বলবেন কিরে তোর মাই তো আমার হাঁটুর বয়স। এটা নিয়েও ট্যাগিং শুরু হয়েছে। এই অশিক্ষা, এই চিত্তের দারিদ্র্য, এই মনের এই নীচতা, এটা কি বাংলাদেশ? আমার কিছু বলার নাই। অনেকেই হাদির ঘটনার পেছনে বিএনপির দোষ খুঁজে পাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। এখন যদি আমি বলি, এখন আমি যেটা বলবো, একদল বলবে বিএনপির পক্ষে আপনি, আরেক দল বলবে আপনি অমুকের বিপক্ষে। একটা বড় রাজনৈতিক দল সাধারণত এরকম ঝুঁকি নেয় না। এখন পুলিশ আছে, তদন্ত করেন, তদন্ত না করে কাউকে দোষী বলাটা আমি মনে করি যে সঠিক না। তদন্ত করে প্রকৃত সাক্ষ্য প্রমাণ নিয়ে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যা কিছু শাস্তি হয় সেই শাস্তি বিধান যা আছে সেই অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। কিন্তু শুরুতেই আপনি কাউকে শত্রু বানিয়ে দিয়ে তার বিরুদ্ধে প্রচারণা শুরু করলে আসল অপরাধী পার পেয়ে যায়। এবং আমাদের দেশে এটা অনেক হয়। আমরা জজ মিয়া বের করি, আমরা এরকম বহু লোককে বের করি, এটা আমাদের দেশে হয়। এবং এটা নিয়ে পুলিশরাই বই লিখেছে, আমি এগুলো বই পড়ে বলছি, আমার নিজের তদন্ত বা আমার নিজের মতামত থেকে বলছি না। তো এগুলো আমরা দেখেছি, এটা হয়। আপনি বলে থাকেন যে সত্য সাহসীরা বলে, এবং সত্য হচ্ছে একটা দীর্ঘদিনের সংগ্রাম, এবং সত্য হলো আত্মবিসর্জন। তো সেই দীর্ঘদিনের সংগ্রাম বা সত্যের পথের যেই সংগ্রাম, সেই সংগ্রাম করতে পেরেছে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল আপনার কি চোখে পড়েছে, বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার চোখে পড়েছে নাকি 1991 সালের পর থেকে? প্রত্যেক দল সত্য সংগ্রাম করছে এটা বলে বা ঠিক পথে আছে বলে, কিন্তু আসলে দলগতভাবে এটা পালন করা খুব কঠিন। ব্যক্তিকে আসলে চেষ্টা করতে হয়। এটা দল কখনো পারবে না। লাখ লাখ কোটি কোটি সমর্থক, সবাই ভালো হবে, সবাই একই আদর্শে থাকবে, কোনো ব্যক্তি মানুষও কি পেরেছে? অনেক ব্যক্তি মানুষের মধ্যে চেষ্টা ছিল বলার, কিন্তু আমাদের রাজনীতি এবং আমাদের জনগণের যে সীমাবদ্ধতা, এর কারণে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় পারেন না বলতে। আমাদের রাজনীতিবিদরা যদি কালকে তার জীবনের সত্য কথাগুলি বলেন, অনেক সময় দেখা যায় যে সমাজ তাকে রিজেক্ট করে, আপনি তা পারেন, তাকে নির্বোধ বলে। আমরা কোনো মানুষই সেটা পারি না, আমরা কিছুটা পারি। এই যে পারার চেষ্টা করি, এটাই হচ্ছে সংগ্রাম। এই জন্য আমি বলি যে সত্য বলার চেষ্টাটা হচ্ছে সংগ্রাম। আমরা যদি পুরোপুরি সত্যবাদী হতাম তাহলে তো আমরা আর, আমাদের জন্য দোজক তৈরি হতো না। কিন্তু এই সত্য বলা যে একটা বিশাল সংগ্রাম, এবং আমাদের ধর্মবিশ্বাস অনুযায়ী সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি যিনি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদিম অকৃত্রিম গুণ ছিল তিনি সত্যবাদী। এই হামলাটার পরে, ওসমান হাদির উপরে এই হামলার পরে সামনে নির্বাচনের যে 2 মাসের মতন সময় বাকি আছে, সেখানে আরও রক্তক্ষয়ের আশঙ্কা আপনি করছেন কিনা, এবং এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসের কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে কিনা? পলাশীর পরাজয় একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু ফলে যখন আপনি বলবেন এই নির্বাচন ঐতিহাসিক হবে, এটা আসলে নির্বাচনের গুণাগুণ বলে না। বলতে হবে এই নির্বাচন হবে সবচাইতে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন। ঐতিহাসিক ঘটনা আর নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ঘটনা এক না। আমাদের এই জাতির ইতিহাসে লেখা আছে না সিরাজউদ্দৌলার পরাজয়, তো এটা তো ঐতিহাসিক। তাতে কি হয়েছে? এটা কি গ্রহণযোগ্য? এটা কি নিরপেক্ষ? এটা কি সুষ্ঠু? অতএব এই নির্বাচন নিয়ে সংশয় মানুষের আছে। কেন আছে? এর কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা না হওয়া এবং এক ধরনের ঈষৎ পক্ষপাতমূলক আচরণ, এবং ক্ষেত্র বিশেষে ক্ষমতাসীন বা ক্ষমতাবান মানুষদের কথা এবং কাজের গরমিল। ফলে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করলে আপনি পেঁয়াজের দামে চলে যাবেন, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় থাকে। তার মানে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে এটি, নিঃসন্দেহে। আমি এটা বলবো না, কারণ প্রেডিক্ট করা আসলে ঠিক না।
প্রেডিকশন আপনি করতে পারেন না, কিন্তু এক ধরনের বিশ্লেষণ করে বলা যায় যে যদি আমরা সতর্ক না হই তবে আমরা এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনের দিকে যাব। কেননা নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা এই কথাটা ঠিক বলেছেন যে আরো বৃহৎ কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আর আছে বলে আপনার মনে হয় কিনা সুদূর ভবিষ্যতে? ইতিহাস তো 10, 20, 50 বছরে লেখা হয় না, ইতিহাস হয় 100, 200, 300, 500 বছরে। ফলে একটি দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। দলকেই ঠিক করতে হবে যে তারা আসলে ফিরতে পারবেন নাকি পারবেন না। যেমন মোহাম্মদ আলীর উদাহরণ দিই আমি আপনাকে। মোহাম্মদ আলীর খেতাব কেড়ে নেওয়া হয়েছিল কারণ তিনি ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন, ড্রাফটিং এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আইন ছিল ক্যালিফোর্নিয়াতে যে এটা করা যাবে না, তো তার বিশ্ব মুষ্টিযুদ্ধ যে টাইটেল ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছিল। তিনি জেল খেটেছেন, বের হয়ে এসে তিনি আবার কাম ব্যাক করেছেন। ফ্রেজিয়ারের সাথে 2 বার লড়াই করে 1 বার জিতেছেন, ফোরম্যানের সাথে লড়াই করেছেন এবং তিনি তার খেতাব পুনরুদ্ধার করেছেন। এখন আওয়ামী লীগ যদি দল হিসেবে মনে করে যে তারা ফিরতে চায়, তাহলে তাদের দলীয় কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এটা ফিরতে হবে। কে তাকে ফিরতে চায় আর কে তাকে ফেরাতে চায়, বা অন্য কোনো প্রেডিকশন বা অন্য কোনো চেষ্টা, এটা কোনোদিন সফল হবে না। যে রাজনীতি করে, যে দল রাজনীতি করে, তাকে রাজনীতিতে ফিরতে হবে। স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা যায় না। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি দল বেশ ভালোই করছে বলা যায়, জামাত ইসলামী, যারা 71-এ সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আগামী দিনে জামাতের রাজনীতিকে আপনি কোথায় দেখছেন? আমি এখন যে পরিবর্তনটা তাদের মধ্যে দেখি সেটা হচ্ছে তারা অনেক লিবারেল কথাবার্তা বলছেন। যদি তারা এটা মিন করেন, অর্থাৎ প্রকৃতই হিন্দু প্রার্থী দেওয়া, হ্যাঁ, এগুলো এক ধরনের লিবারেলিজম। তারা চেষ্টা করছেন দেখাতে যে তারা বাছবিচার করেন না সেইভাবে, বরং হয়তো মেধা বা যোগ্যতাকে মূল্য দিচ্ছেন। তারা আমাকে নারীর অধিকার প্রশ্ন কথা বলেছেন। আমি একটা অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের মহিলা ফুটবল দলের ঋতুপর্ণা, তারপরে অন্য যারা আছেন তারা হাফ প্যান্ট পরে খেলতে পারবেন কিনা। ওনাদের একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি বলেছেন না, খেলতে পারবেন। তো এরকম বক্তব্য যখন তারা দিচ্ছেন, তার মানে তাদের মধ্যে এক ধরনের লিবারেলিজমের দিকে যাওয়া। নারীদের ক্ষমতায়নের যে কথা বলছে তাকে আপনি বিশ্বাস করছেন? এখন এইখানেই হচ্ছে প্রশ্ন যে যখন আপনি একদিকে লিবারেল কথা বলবেন, আরেক দিকে আবার ক্ষমতায়নের প্রশ্নে আপনি নারীকে ঘরে বন্দি করার কথাও বলবেন, একদিকে আপনি একদিকে বেগম রোকেয়াকেও আপনি ইয়ে করবেন, প্রশংসা করবেন, আরেক দিকে আবার ঘরের রানী হইতে বলবেন, তাই না? দুইটা তো একসাথে হবে না। তাই জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে জনগণকে অপেক্ষা করতে হবে যে ভোটের ফলাফল তারা কিভাবে পায়। আমি তো বারবারই বলি যে ভোটের ফল দিয়ে রাজনৈতিক দলকে বিবেচনা করা ঠিক না, কাজ দিয়ে বিবেচনা করা উচিত। কোনো কোনো রাজনৈতিক দলে মনে করেন 10, 15, 20 জন মেম্বার থাকে। গ্রিন পিস বলে একটা পরিবেশবাদী সংগঠন ছিল ইউরোপে, তারা কিন্তু পরে রাজনৈতিক দল তৈরি করেছে, ক্ষমতায় তো যায় নাই, কিন্তু গ্রিন পিসকে নিয়ে কোনো সমালোচনা নাই। কারণ তাদের যারা এমপি হয় তারা সবসময় সমাজের পরিবর্তন, পরিবেশকে উদ্ধার, মানুষের জন্য কাজ করা, এগুলি করেন। ফলে এটা একটা রেসপেক্টেড রাজনৈতিক দল। তাই ক্ষমতা দিয়ে রাজনৈতিক দলকে বিচার করা উচিত না। কোনো দল যদি বলে আমরা ক্ষমতায় গেলে আমাদেরকে বিচার করেন অথবা ক্ষমতা দিয়ে আমাদেরকে দেখেন, আমি সেটা বলবো না। আগে দেখেন যখন ক্ষমতায় ছিল না তখন কি করেছে। চেয়ারে বসলে মানুষের স্বভাব বদলে যায়, চেয়ার ছাড়া যখন ছিল তখন কি আচরণ করেছে, ওইটা দিয়ে চিন্তা করে তারপরে তাকে চেয়ার দেন। আপনি তরুণদের ক্ষমতায়নের কথা বলেন, কিন্তু আপনার লেখালেখি বিভিন্ন বক্তব্য শুনে আমার কাছে মনে হয় যে তরুণদের যে দল আছে এনসিপি, তাদের সম্পর্কে আপনি বহুবার বিষোদগার করেছেন। না, আমি বিষোদগার করি না, আমি সমালোচনা করেছি। বিষোদগার হচ্ছে কি জিনিস, যা আপনি না সেটা বলা, যেটা আপনি করেন নাই সেটা বলা, অথবা আপনার পেছনে ট্যাগ লাগানো, অথবা আপনাকে আপনার কোন একটি কথার জন্য কথা দিয়ে সমালোচনা না করে আপনার বিরুদ্ধে অযৌক্তিক কথাবার্তা বলে আপনাকে খেপিয়ে তোলার চেষ্টা করা। আমি সেগুলো কখনোই করি নাই। এখন আপনি যদি আমার ছোট ভাই হতেন এবং আপনি একটা ভুল করছেন এবং আমি আপনাদের ফোরামে কখনো যাই না, যাওয়ার দাওয়াত পাই না, অথবা সেইখানে আমার অত বেশি যোগাযোগ নাই, আমি ব্যক্তিগতভাবে হয়তো আপনার কয়েকজন বন্ধু বান্ধবকে চিনি, তো আমি কি করব? আমি আপনাকে বড় ভাই হিসেবে প্রথমে আপনার ভুলটা আমি বলবো, কেননা আপনার তারা হয়তো সেই পরামর্শ নিতেই চায় না। না চাইলে সেটা তাদের সমস্যা, তাদের সীমাবদ্ধতা। আমার যা জ্ঞান বুদ্ধি এবং দক্ষতা, অথবা এমনও তো হতে পারে তারা নিজেরাই যথেষ্ট বুঝে, হতে পারে, তাতেও তো কোনো অসুবিধা নাই। আমারটা আমি করব কারণ এটা আমার দায়িত্ব। আমি একটা জায়গা পার হয়ে এসেছি, আমার অভিজ্ঞতা রয়েছে, আমার সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা ঠিক অথবা ভুল আমি সেটা বলবো।
সমালোচনা নিতে না পারা হচ্ছে রাজনীতিবিদের সবচেয়ে বড় ব্যর্থতা। যে রাজনীতিবিদ মনে করে তার সব কিছু ঠিক, সে রাজনীতি করতে পারবে না। অতএব আপনি যে গুণগুলির কথা বললেন, যে মনে করে তারা ঠিক, মনে করে তারা বোঝে, মনে করে তারাই যথেষ্ট, এগুলা সবই হচ্ছে একটি রাজনৈতিক দলের সীমাবদ্ধতা। এটা যদি হয় তাহলে সেই রাজনীতি টিকে না। সেটা যে টিকে না তার প্রমাণ আপনি দেখেন না, আওয়ামী লীগের কি অবস্থা। পরিষ্কার। আরেকটা আওয়ামী লীগ হোক আমরা চাই, বা আরেকটা এরকম দল হোক। তুষার ভাই, আমি একটু আপনার এবং আপনি আরো একটা মজার বিষয় বলেছেন, এখনকার যে আওয়ামী লীগ আর ধরেন 52 সালের যে আওয়ামী লীগ আর 69 সালের আওয়ামী লীগ, দুইটা কি এক? না, হ্যাঁ, তো আবাহনী একসময় ফুটবলে চ্যাম্পিয়ন হইতো, এখন মনে করেন রেলিগেশন হচ্ছে। তো তাতে তো আওয়ামী লীগের চ্যাম্পিয়নশিপটাও চলে যায় না, আবার রেলিগেশনের সত্যটাও মিথ্যা হয়ে যায় না। পরিষ্কার। দল কিন্তু একটা দল, দলের নেতাকে কারা ওই দলটা করছেন তা দিয়ে দলের চরিত্র ঠিক হবে। 100 বছর আগে আপনার দল কি করেছিল আর এখন আপনি কি করেন, 100 বছর আগের কাহিনী দিয়ে এখনকার কুকাজকে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না। তেমনি এখন আপনার বয়স কম, এই কথা বলে তো আপনি ভুল করতে পারবেন না। এই ভুলের দায় দায়িত্ব তো সবার নিতে হবে। ফলে কেউ যদি সত্যি আপনাকে ভালোবাসে, সে আপনার ভুলগুলির কথা বলবে। আর যে চায় না আপনার উন্নতি হোক, চায় আপনি গর্তে পড়েন, যান গিয়ে নিজে নিজে গর্তে পড়ে বুঝেন, সে আপনাকে বলবে না, আপনাকে গর্তে পড়ার জন্য পিছনে তালি দিতে দিতে যাবে। তুষার ভাই, আমরা আলোচনার প্রায় শেষে চলে এসেছিলাম। আপনার কিছু ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাচ্ছিলাম। আমি যখন অনুষ্ঠানটা শুরুতে করতাম তখন ব্যক্তিগত জীবনের উপরই প্রাধান্য দিতাম বেশি। 5 আগস্টের পরে রাজনীতি এতই বেশি প্রমিনেন্ট হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করতে হয়। অন্য কোনো দিন আমার ব্যক্তিগত খুব সামান্য জানতে কিছু চাই, বিষয় কারণ জানতে আমি যাব। ব্যক্তিগত জীবনে যে কাজগুলি করেছি সেগুলা রাজনীতিহীন না, কিন্তু আমি সেগুলাকে কখনো রাজনৈতিকভাবে ব্যবহার করি না। না, আপনি মাঝে মধ্যে একটা কথা বলেন যে আপনাকে টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে কেনা যায় না, আপনি নত হন শুধু ভালোবাসার কাছে। হ্যাঁ, ঠিক। এই ভালোবাসার কাছে জীবনে কতবার নত হয়েছেন? বহু বহু জায়গাতে। আপনি নিজে আমাকে ভালোবেসেছেন, আপনি জানেন। আপনি আমার বাড়িতে গিয়ে আমাকে গাড়ি দিয়ে নিয়ে এসেছেন, বিতর্কে নিয়ে গিয়েছেন, সময় দেরি হয়ে যাবে সেজন্য আপনি ঝড়ের বেগে গাড়ি চালিয়েছেন। আমি আপনাকে বলছিলাম যে আপনি আস্তে গাড়ি চালান, আপনি সেই গাড়ি নিয়ে দুর্ঘটনাও করেছেন। কিন্তু ওই যে আমি আপনাকে ঠিক সময় বলেছি কিন্তু যে এত জোরে চালাতে হয় না। আপনার গাড়ির বনেটের মধ্যে বাংলাদেশের পতাকা লাগানো ছিল। তো এইরকম ভালোবাসা আমি সারা বাংলাদেশে পেয়েছি। এই ভালোবাসা পাওয়ার পরে কোনো ক্ষমতাবানের ভালোবাসার প্রয়োজন হয় না। কোনো ক্ষমতাবান আমাকে ক্ষমতার স্বার্থ ছাড়া ভালোবাসবে না, বরং ক্ষমতাহীন যখন ভালোবাসে তখন সে সত্যি সত্যি ভালোবাসে, কারণ তার ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার ক্ষমতা নেই। আপনি আপনার একটা লেখায় লিখেছিলেন যে একবার একজন আপনাকে দোয়া করেছিল যে আপনার জীবনে যেন কখনো ভাতের অভাব না হয়। এখনো হয় নাই, হতে পারে। যদি হয় তাহলে আমার নিজের দোষে হবে, কিন্তু ওই দোয়ার ব্যর্থতার কারণে না। সেই ঘটনাটা কি হয়েছিল? সেই ঘটনাটা আমি আসলে আমি বই কিনতে খুব পছন্দ করতাম। তো আমি একবার আমার পকেটের সমস্ত টাকা দিয়ে বই কিনেছি, তারপর রিক্সাওয়ালার কাছে যাই, কিন্তু রিক্সাওয়ালা কিছুতেই রাজি হয় না। আমি ভাবে আরেকটু হাঁটলে রিক্সা ভাড়া কমবে। এইভাবে হাঁটতে হাঁটতে আমি মেডিকেল কলেজ থেকে প্রথমে এসেছিলাম নিউ মার্কেটে, বই কিনে তারপরে হাঁটতে হাঁটতে কলাবাগান, কলাবাগান থেকে আসাদ গেট, সেখান থেকে শ্যামলী। তো ওইখানে এসে একজন লোককে আমি দেখি, সে বারবার বলছে যে কেউ কি নাই, আমাকে একটু ভাত খাওয়াবে। তো আমি কিন্তু হোটেলে খাওয়া দাওয়া খুব একটা করতাম না তখনও। আমি তখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেকেন্ড ইয়ারে পড়ি বা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাব। তো আমি তখন তাকে জিজ্ঞেস করেছি কি দিয়ে ভাত খাবেন, বলে কই মাছ দিয়ে। আমি কিন্তু কই মাছের দামও জানি না। তো আমি হোটেলে জিজ্ঞেস করলাম কই মাছ দিয়ে ভাত খেতে কয় টাকা লাগে, বললো 12 টাকা। আমার পকেটে 12 টাকাই ছিল। তখন আমার মনে হলো যে এটা একটা ঘটনা, আমার পকেটে 12 টাকাই কেন থাকবে, আর এই টাকাটা কমে 8 টাকা হবে রিক্সা ভাড়া, সেই জন্য আমি কত দূর হেঁটেছি। হেঁটে এমন একটা হোটেলের সামনে আসলাম যেখানে 12 টাকা দিয়ে এই লোকটা খেতে পারে। তো তাকে আমি খাইয়েছিলাম, এইটুকুই। এটা এমন কিছু ঘটনা না, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলি কার্যকারণ সম্পর্ক দিয়ে হয়তো ব্যাখ্যা করা যায়, কিন্তু এই ঘটনাটার ভেতরের যে ঘটনা সেটা কার্যকারণের উপরে, এটা এক ধরনের আমি বলবো যে ঐশী ঘটনা বা এক ধরনের অলৌকিকতা, যেটার মধ্যে দিয়ে আমরা স্রষ্টার অস্তিত্বকে টের পাই। আপনার একটি ছেলে আছে, বিশেষ চাহিদা সম্পন্ন। আমার দুটি সন্তান, আমার মেয়ে আছে, ছেলে আছে। এবং সেই ছেলেকে নিয়ে আপনি মাঝে মধ্যে লেখেন, এবং মাঝে মধ্যে লেখেন এভাবে যে সমাজের অনেক অবহেলা থাকে। হ্যাঁ, মানে এই যাত্রাটা আপনার জন্য কঠিন ছিল না? এই যাত্রাটা কঠিন, কিন্তু এই যাত্রাটা কখনো আনন্দহীন ছিল না। এই যাত্রাটা বরং আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে আমি কত পাপী এবং কত কত ধরনের ভুল করেছি জীবনে। আমি যখন ওর দিকে তাকাই তখন আমি একটা নিষ্পাপ মানুষকে দেখতে পাই।
এবং আমি আপনাকে বলি, এই ছেলেটাকে নিয়ে আমাকে ট্রল করা হয়েছে। আমার চোখে পড়েছিল। হ্যাঁ, এবং যিনি ট্রল করেছেন তিনি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা মনে করেন ইন্টারনেটে। উনি কাজটা করেছেন। এরকম নির্দয়, এরকম নির্মম একজন মানুষ, তাকে হয়তো মানুষ আমার চেয়ে বেশি ভালোবাসে। এই ভালোবাসা তিনি হয়তো পান, আমি পাই না, কিন্তু আমি এরপরও আমি যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি। আমি ধরে নিয়েছি যে ওই বেদনাটা ওই একই বেদনা, যে বেদনার মধ্যে দিয়ে আমি আমার নিজের জীবনকে পার করেছি আমার এই সন্তানের জন্মের পরে। এবং এই বেদনা আমার কাছে কখনোই ঠিক বেদনা ছিল না। আমি প্রতিনিয়ত ভেবেছি যে এটা আমার জন্য একটা ব্লেসিং, এটা আমার জন্য একটা একটা আশীর্বাদ। কেননা আমি যতটুকু খারাপ, হয়তো তার চেয়ে আরও বেশি খারাপ থাকতাম। আমি যতটুকু অন্যায়কারী, আমি হয়তো তার চেয়ে আরও বেশি অন্যায়কারী থাকতাম। হয়তো ওর জন্য আমি অনেক কিছু করি নাই জীবনে। আপনার বিভিন্ন লেখায় আপনি আল্লাহকে বিভিন্ন সময় ধন্যবাদ দেন। আপনার কখনো কি মনে হয় যে স্রষ্টার আপনার উপর বিশেষ কোনো সুনজর আছে? এই গোটা সৃষ্টি জগতের উপরই তার সুনজর। সৃষ্টি না করলে কি হইতো? কিছু হইতো না। ফলে যে বিশ্বাসী, সে মনে করে তার সব কিছুই সুনজর। তার শাস্তিটাও একটা আশীর্বাদ, এবং তার কাছে সমর্পণ করাই হচ্ছে বিশ্বাসীর কাজ, বাকিটা তার ইচ্ছা। তো আমি ধন্যবাদই দেই, কারণ আমি মনে করি ধন্যবাদটাই তার প্রাপ্য, ধন্যবাদটাই আমার দেওয়ার ক্ষমতা। এর চেয়ে বেশি আমার কিছু নাই। কারণ আমার তিনি তো কারো মুখাপেক্ষী না। এই অসীম অসীম অনন্ত ক্ষমতা, যে ক্ষমতাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, যে ভালোবাসাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, যে সৃজনশীলতাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, যাকে আমরা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না, এই অব্যাখ্যাত সৌন্দর্য, তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কি দেওয়ার আছে? ডাক্তার আব্দুল নূর তুষার, আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় দিলেন। আরও কথা বলতে পারলে ভাল লাগতো, তবে আজকে সময় সায় দিচ্ছে না। হ্যাঁ, কথা গানের মতো, আমি সবসময় বলি, আপনি যদি ঠিক মতো কথা বলতে পারেন, এটা গানের চাইতে কোনো খারাপ কিছু না। মানুষ তো সারা জীবন কথাই বলে। যে গান গায় সেও 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা গান গায়, হয়তো প্রতিদিন গানের প্র্যাকটিস করে। যে ক্রিকেট খেলে সেও তো এইটাই করে, কিন্তু বাকি সময় সে কথা বলে। এমনকি ক্রিকেট খেলার মধ্যে কথা বলে, গানের মধ্যে কথা বলে। এবং বলে রাখা ভালো, 2005 সালে আমি সর্বপ্রথম আপনাকে অন স্টেজ বিতর্ক করতে দেখেছিলাম। তখন যেমন মুগ্ধ হয়ে শুনেছিলাম, আজ থেকে 20 বছর পরে ঠিক তেমন মুগ্ধ হয়ে শুনলাম। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, এবং অনুষ্ঠানটা আজকে অনুমতি দিলে এখানে শেষ করতে যাচ্ছি। দর্শক, ধন্যবাদ। এর সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।